এবং সেগুলো করতে গেলে আমরা কি কি জিনিস ব্যবহার করতে হবে, কোন কোন প্রতিষ্ঠানে এটার সাথে যুক্ত আছে এটা কিন্তু জানতে হবে। যেমন দেখেন আপনাদের প্রতিটা জেলা এবং উপজেলাতে আমাদের কৃষি কর্মকর্তা আছে না, কৃষি অফিসার। আচ্ছা, কৃষির কোনো সমস্যা হলে কার কাছে যাবেন? উপজেলা কৃষি কর্মকর্তা আছে। হতে পারে ফসলের রোগ, হতে পারে কোনো কীটনাশক, হতে পারে সারের ব্যাপার, হতে পারে বিদ্যুতের ব্যাপার, হতে পারে পানির ব্যাপার, হতে পারে কৃষি যন্ত্রের ব্যাপার। তাহলে যাইতে হবে কোথায়? উপজেলা কৃষি অফিস। চিন্তা হবে এখন যদি আপনারা চিন্তা করে যে আমি ভালো কৃষি বুঝি কিন্তু আমি আগাইতে পারতেছি না, তাহলে আগাতে পারছি না। যদি আপনি আগাইতে চান ভালোভাবে তাহলে আপনাকে কোন কোন জায়গায় যাওয়ার সুযোগ আছে জায়গাটা চিনতে হবে। জায়গা না দিলে আপনার কোনো হেল্প পাবেন, হেল্প পাবেন নিজে নিজে খোঁজা লাগবে। তাহলে কৃষির জন্য সবচেয়ে প্রথম জায়গা হলো উপজেলা কৃষি অফিস, সবাই কাছে। এরও যদি আরও যদি কাছে বলি তাহলে উপশহরে কৃষি কর্মকর্তা, যেখানে প্রতিটা গ্রাম, দুটা বা তিনটা চারটা গ্রাম মিলে কিন্তু একজন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকেন, তিনি ওই এলাকার কৃষি সব দেখভাল করেন। তার ফসল, গবাদি পশু এভরি তথ্য কিন্তু তাদের থাকে। যাতে যে কোনো কৃষি সমস্যা হলে তার জন্য আসলে হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা, এরপরে উপজেলা কৃষি অফিস, তারপর জেলা কৃষি। ঠিক একইভাবে যদি কৃষি ব্যবসা করে তাহলে কৃষি বিপণন কর্মকর্তা জেলা মার্কেটিং অফিসার, তার কাজ হইল লাইসেন্স দেওয়া। যেমন সার লাইসেন্স লাগবে না, তেলের লাইসেন্স লাগবে না, লাগবে। আপনি কীটনাশকের ব্যবসা করতে গেলে কীটনাশকের লাইসেন্স লাগবে না, লাগবে কিনা বলেন? এই লাইসেন্স কিন্তু দেয় সব, ঠিক আছে। আপনি যদি বলেন আমার ট্রাক্টর লাগবে, সরকার ভর্তি করতে ট্রাক্টর দেয়, আবার হারভেস্টার দেয়, বিভিন্ন যন্ত্রপাতি দেয়, সেটা সেই যন্ত্রপাতিগুলো তাহলে প্রথম কথা হলো যে আপনার কৃষি সংক্রান্ত যত তথ্য হলো আমি যেটা বলতেছি, কৃষিকে আমরা যদি ব্যবসা হিসেবে নিতে চাই এখানে অনেক কিছু করা সম্ভব। তার মধ্যে আমি কয়েকটা বিষয় আসতাম। একটা হলো কীভাবে কৃষিজাত পণ্যকে সংরক্ষণ করে। যেমন ধরেন আমাদের বড় সমস্যা, কৃষির একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা এগুলোকে ব্যক্তিতে রাখতে পারি, রাখা যায়। আপনি যদি সবজি বলেন, আপনি যদি ধানি বলেন, আপনি গম বলেন, আপনি যদি ডালি বলেন, তেল ফসল বলেন, আলু বলেন, বা পেঁয়াজ বলেন, রসুন বলেন, এই ফসলই বলেন, আপনার দুটো থেকে তোমার মানে কি হবে না, শুকাই দেবেন। এবার রাখে দেবেন, দিনের পর দিন শুকাবে, আর কি হবে? পোকা আক্রান্ত কমতে থাকে, তাই না? পোকা আক্রান্ত হবে, নষ্ট হবে, ওজনে কমতে থাকবে, ওজন কমবে। কারণ কি? কারণ কৃষিজাত পণ্য প্রচুর পরিমাণে পানি থাকে, কৃষিজাত পণ্যে প্রচুর পানি থাকে। এই যে দেখুন এমন ধানের স্থিতি দেখা যায় যত দ্রুত ধান কাটে বিক্রি করা যায় কত লাভ। কৃষক চিন্তা করে এই ধান যদি ঠান্ডা রাখতে পারতাম তা আমার অনেক বেশি পাওয়া যাবে, কিন্তু আমার রাখতে পারতাম আছে। আমার টাকা নেয়, তারপর সেখানে অনেক নদীর ব্যাপার আছে, শুকানোর বিষয় আছে, শুকানোর জায়গা নেয়, বিভিন্ন ধরনের সমস্যা। ঠিক একইভাবে কৃষি ফসল যেগুলো আছে সেগুলো সংরক্ষণ করা যায়। তো টমেটো যখন উৎপাদন প্রচুর হয় রাখা যায়। আপনি যখন বেগুন উৎপাদন হয়, পটল হয়, ফুলকপি হয়, তখন দেখা যায় যখন উৎপাদন প্রচুর হয় আমরা রাখতে পারি, তখন কম দামে বিক্রি করতে বাধ্য, তাই না? কিন্তু এগুলোকে যদি আমরা সংরক্ষণ করে যদি 1 মাস রাখতে পারতাম, যেটা 3 দিন বা 4 দিন রাখতে হয়, 15 দিন রাখতে পারতাম, বা 1 মাস রাখতে পারতাম, লাভজনক কিনা বলেন? লাভজনক। যদি 3 মাস রাখা যায় আর লাভ, এটা গেল। আবার দেখেন এগুলোকে যদি আমরা খাদ্য তৈরিকে বিক্রি করি তাহলে কিন্তু মূল্য সংযোজন কি হবে? মূল্য সংযোজন অর্থাৎ ভ্যালু অ্যাডিশন। ভ্যালু অ্যাডিশন মানে হচ্ছে আপনি কোনো একটা কাজকে আরেকটু পরিচর্যার মাধ্যমে ভালো করাটাকে বলা হয় মূল্য সংযোজন। যেমন দেখেন আমরা যদি যারা সবজি উৎপাদন করে, সবজি উৎপাদন করার পরে সেটা হলো পুঁই শাক, লাল শাক, আমরা সবজি করলাম, করার পরে সঙ্গে সঙ্গে যদি বিক্রি করি একরকম দাম। আমরা যদি রুমের ভিতরে রেখে যদি দুপুর বা বিকাল হয়ে যায় ওকে শুকিয়ে যায়, নষ্ট হয়, দাম আগে হয়ে যায়, কেউ কিন্তু কিনতে চায়, কিনতে চায় না। এই সবজিটাই মানে তুমি যদি কিনে নিয়ে আসে ওই অবস্থায় বিক্রি করলে একরকম দাম হবে। ওটাকে যদি ভালো করে সুন্দর করে পানিতে ধোয়ানো যায়, পরিষ্কার করে ধুলাবালি ময়লা খড় যা আছে সুন্দরভাবে পরিষ্কার করে যদি এটাকে বাতাসে শুকিয়ে পরের দিন ব্যাগের মধ্যে রাখা হয় তাহলে দাম কিন্তু পার্থক্য আছে না? নরমাল সবজি যদি 10 টাকা 7 কেজি বিক্রি হয় তাহলে দাম হলো 15 টাকা। এই যে পানিতে ধুলেন এটা কিন্তু মূল্য সংযোজন, এটাকে যদি ব্যাগের মধ্যে রাখা হয় আরও দাম
দাম বাড়বে, মিনিমাম 2-3 টাকা দাম বাড়বে। কেন? একটা মানুষ কিন্তু যখন একটা সবজি কিনতে তার ব্যাগ লাগে, মানুষ ব্যাগে কিন্তু বহন করতে চায় না, সবার যে প্যাকেট সুন্দর প্যাকেটে দেবো যাতে আমার হাতের কোনো সংস্পর্শ লাগবে না। এই যে প্যাকেট ব্যবহার করলেন, এই প্যাকেটের পরে আবার দাম বাড়বে, মূল্য সংযোজন। ঠিক এগুলোকে বলা হয় ভ্যালু অ্যাডিশন। আপনার কোনো একটা খাদ্য ফসলকে যখন প্রসেসিং করি, প্রক্রিয়াজাতকরণ করি, তখন মূল্য সংযোজন হয়। যেমন টমেটোর সময় দেখা যায় এরপর 4 টাকা 5 টাকা কিন্তু টমেটো একসময় আসে, কিন্তু এই টমেটোকে যদি আমরা এটাকে পাল্প করে পিতার সংরক্ষণ করে 3 মাস বা 6 মাস রাখি, অথবা এটাকে টমেটো সস, টমেটো কেচাপ, টমেটো চাটনি, টমেটো জ্যাম এগুলো যদি বানায়, টমেটো লেদা তৈরি করি বা টমেটো বাস, তাহলে কী হবে? এটা মূল্য সংযোজন হবে এবং আপনারা সারা বছর খেতে পারবেন। এবং এতে কী হবে? আপনার ইনকাম বাড়বে এবং এটা তৈরি করতে লোক লাগবে, তার কিন্তু কর্মসংস্থান তৈরি হবে। এবং এইভাবে আস্তে আস্তে ছোট ছোট একটা ইন্ডাস্ট্রি করে হবে, যেটাকে বলা হয় মাইক্রো ইন্ডাস্ট্রি, বলা হয় ক্ষুদ্র শিল্প। যেমন কৃষি কাটা ক্ষুদ্র শিল্প না? শিল্প বলি মানে ক্ষুদ্র শিল্প, যেটা বাড়িতে বসে করে। আমাদের প্রতিটা বাড়ি কিন্তু একটা ক্ষুদ্র শিল্প, শিল্প কারখানা। যদি আমরা সেটাকে তৈরি করতে পারি, আমরা তৈরি করতে পারিনি, আপনারা বুঝতে পারি না, কিন্তু আপনার বাড়ি কিন্তু আপনার একটা শিল্প, আপনার বাড়ি একটা ক্ষুদ্র শিল্প কারখানা। যদি আপনি ওটাকে তৈরি করতে পারেন, যেমন ধরেন যারা বুটিক্সের কাজ করে, ভালো কাজ জানে, তার বাড়িতে কিন্তু 4-5 লোক কাজ করে, তাই না? বিভিন্ন ধরনের বুটিক্সের কাঁথা কাপড় সেলাই করে এবং সারা বছর দিন তার মধ্যে তার বাড়ি একটা ছোট্ট একটা কারখানা। ঠিক এইরকমই কৃষিকর্ম কিন্তু আমরা সারা বছর ধরে বিভিন্ন খাদ্য রাখতে পারি। যেমন সিজন যখন আমাদের সিজন যখন আসবে, প্রচুর আমাদের কাঁচা আম করে এই আমগুলোকে দেখা যায় কিছু আমরা খাওয়ার জন্য ব্যবহার করি। পরে প্রথম অবস্থায় যে দামটা থাকে, অনেক দাম থাকে, প্রথম দেখা 400-500 টাকা কিলো কিনতে হবে, কিংবা 200 টাকা কিলো কিনতে হবে। এরপরে যত দিন যায় তখন রাস্তার দাম কমতে থাকে, কমতে কমতে একটা সময় দেখা যায় 4 টাকা 5 টাকা কিনতে চলে আসে। আবার এই আমটা যখন সিজন পার হয়ে যায় তখন আবার খুঁজে পাবেন না। এখন যদি বলেন যে কাঁচা আমি আমার দরকার খাওয়ার জন্য, পাবেন না, 200-300 টাকা কেজি দিলেও দাম পাবেন না। কিন্তু আমরা যদি মনে করি যে আমটাকে সংরক্ষণ করে সারা বছর যদি আমরা রাখতে পারতাম, তাহলে আমরা খাবারের ব্যবহার করতে পারি, আমকে ম্যাঙ্গো বার বানাতে পারি, আম শক্ত বানাতে পারি, আমের কাঁচা আমের আচার তৈরি করতে পারি, কাঁচা আমের জুস তৈরি করে সারা বছর বিক্রি। আপনি দেখেন কাঁচা আমের জুস এখন সব জায়গায় বাজারে বলে, কিন্তু আপনি চিন্তা করেন মানুষ চিন্তা করছিল যে কাঁচা আমের জুস বিক্রি হবে না। এখন কাঁচা আমের জুস বেস্ট সবচেয়ে ভালো। আপনি অন্য শরবত খেতে কিন্তু পছন্দ করবেন না, ট্যাঙের শরবত করে খেতে পছন্দ করবেন। কেমিক্যাল কেন বলে? কেমিক্যাল বলে কেমিক্যাল দেওয়া, তাই না? কিন্তু আমি কি বলে কাঁচা আমের জুস সবচেয়ে দাম মনে মধ্যে আসবে কেমিক্যাল দেওয়া, হ্যাঁ আছে বলে না, মানুষ কিন্তু বলে পাচ্ছে। তাহলে এই যে একটা প্রোডাক্টের কথা বললাম, একটা সংরক্ষণ করে সারা বছর যদি আপনি ম্যাঙ্গো জুসি বিক্রি করেন, ছোট একটা দোকান দেয় মানে বা ছোট একটা আপনার যদি একটা মানে রেস্টুরেন্ট তৈরি করেন, যেখানে 3-4 ধরনের জুস পাওয়া যায়, ম্যাঙ্গো জুস, ড্রাগনের ফলের জুস, লেমন জুস, হ্যাঁ এরকম আরও যেগুলো আছে 2-4-5টা বলেন আমরা আনারসের জুস, তাহলে দেখা যায় আপনি একটা এরকম একটা জুস, একটা ছোট একটা জুসের একটা দোকান দিয়ে বা ছোট একটা রেস্টুরেন্ট দিয়ে আপনি সারা বছর আপনি চালাতে পারছেন এবং আপনার এখানে অনেক এবং আপনার আয় রাখতে পারছেন। তাহলে এইটা হচ্ছে কৃষিকর্ম প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধরনের উদ্যোগ। আজকে আমি 3 থেকে 4টা প্রোডাক্ট বানানোর পদ্ধতি বেশি কাজ করি। স্যার পাট প্রক্রিয়াকরণ বিষয়ে কিছু বলবেন? আর পেঁয়াজ, আলু, আমাদের দেশে অর্থনৈতিক পদ্ধতিগুলো যেগুলো আছে সেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় হচ্ছে, এগুলো নিতান্তই দরকার। পেঁয়াজ, ধান আলু, আর কবে বাংলাদেশে ওই দিকে হয় তলায় গেছি ভুট্টা, স্যার পেঁয়াজ রসুন একই ভুট্টা,
পাটের বৈশিষ্ট্য কোন কোন কথা আছে স্যার এখানে আলোচনা করবেন। পাট প্রক্রিয়াকরণ আমরা যখন কিছু ধরুন পাট উৎপাদন করে কর্ম পাটের দাম থাকে না, পরবর্তীতে দেখা যায় 2 মাস 3 মাস পরে পাটের বাজার আগুন ধরে যায়। বা এই পাটকে কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি, হওয়ার পরে পাট যখন হয়ে গেছে তারপরে সংরক্ষণ। পেঁয়াজের আমাদের একটা মৌসুম আছে যেটা চৈত্র মাসে যে পেঁয়াজটা ওঠে, ওটা চারা অবস্থা আমাদের থাকে, তার পরবর্তীতে পৌষ মাসের দিকে আমরা একটা পেঁয়াজ গাছটাই রোপণ করি। রোপণ করার পর আমাদের নির্দিষ্ট একটা পেঁয়াজ ওঠে হয়ে যায় 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে, কিন্তু ওই পেঁয়াজটা আমরা সংরক্ষণ করতে পারি না। পরবর্তীতে দেখা যাবে পেঁয়াজটা আমরা কিছু টাইম ব্যবহার করার পর ওই পেঁয়াজটা নষ্ট হয়, পরবর্তীতে আমরা আমাদের পেঁয়াজের দাম বেড়ে যায়। ওটা কীভাবে সংরক্ষণ করা যায়? জি স্যার, আলুটাও সংরক্ষণ। এই আপনি দিই ভাই আর ভুট্টাটা আমাদের প্রক্রিয়াকরণ প্লাস সংরক্ষণ দুটাই। স্টক মার্কেট নিয়ে গেল বাসা বাড়িতে ক্ষুদ্র পরিসরে কইরা বিক্রি করা যাবে জি স্যার, মানে আমাদের গাজীপুর বা গাজীপুরের শ্রীপুরে আলু আর পেঁয়াজ চাষ করার জন্য মাটি মুখে উপযুক্ত কিনা বা আমাদের এলাকা থেকে চাষ করা যাবে কিনা? বাংলাদেশের যে অবৈধা এরকম কোথাও কোনো মানে রেস্ট্রিকশন নাই এখানে আলু করা যাবে না, এখানে পেঁয়াজ করা যাবে না। ঠিক আছে, আমাদের একটা হচ্ছে কিছু অঞ্চল আছে যেখানে উৎপাদন বেশি, আর কিছু অঞ্চল আছে উৎপাদন একটু কম, কিন্তু উৎপাদন হবেই। পরে একজন ধরেন রাজশাহী ফরিদপুর অঞ্চলে পেঁয়াজ উৎপাদন পাতলা হতো, নাটক ঈশ্বরদী এই অঞ্চলে হয়। কিন্তু পুরো সারা বাংলাদেশের কিন্তু পেঁয়াজ, আলু, রসুন সবই উৎপাদন, মানে কোনো রেস্ট্রিকশন নেই। গাজীপুর শ্রীপুর গুলোতে স্যার এগুলো চাষ করে না, মানুষ সচরাচর মাটিটা পর্যাপ্ত ফসল তারা পায় না। আপনার বলছেন কথা ঠিক, আপনি তো এক হয়ে আপনাদের গাজীপুরের শ্রীপুর কাপাসিয়া এই অঞ্চলে ম্যাক্সিমাম মানুষ সবজি করে সবজিতে তো লাভ বেশি, করলা কয়েক ফসল হচ্ছে সবজি। আর পেঁয়াজ উৎপাদন করলে শুধু যেখানে পানি হয়, যে অঞ্চলে 6 মাস পানিতে থাকে, 6 মাস ফসল হয়, ওখানে প্রথমে পেঁয়াজ, তারপর হচ্ছে পাট করা হয়, তারপর শেষে পেঁয়াজের সাথে সাথী হিসাবে ভুট্টাও করা যায়। সবজি যদি করা যায় তাহলে তো 12 মাস করা যাচ্ছে, তাই লাভ বেশি। আমার কিছু প্রশ্ন ছিল স্যার যে পেঁয়াজের সাথে মানে পেঁয়াজ ছাড়া কোন সবজি লাভজনক বেশি, পেঁয়াজের পরিবর্তে কোন সবজি বেশি লাভ করা সম্ভব, আর কোন সবজিগুলো ভবিষ্যতে মানে বিদেশের বাজারে এক্সপোর্ট করার এখন যে পরিকল্পনা চলছে, কোনগুলোতে লাভ? যখন আমি শুনছি আপনি আসবেন তখন কারণ আমার ওখানে পেঁয়াজ ছাড়া আর কিছু, পেঁয়াজ আর পায়, এটা তো সবাই করে। আর পেঁয়াজ তো বিদেশের আমাদের রপ্তানি করা দাম নেই। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাটি। একটা লাস্ট কথা আগে বললাম, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাটি। মানে এগুলো সব জায়গায় আর হ্যান্ডমাইকের মাইকের ব্যবহার করলে ভালো হবে। মানে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাটি। তার জন্য বুদ্ধিটা সবার কাছে শুনতে হয়, সেটা একটা উপায়। কোরিয়া ব্যাপারে মধ্যস্থ করিয়া সব টাকাটা নিয়ে এটা যারা উৎপাদন করতেছে তাদের কাছ থেকেও নিচ্ছে, যে কিনে যাচ্ছে মাঝখানে মধ্যস্থ। এক ঘটনা হলো এই মধ্যস্থ কীভাবে বাদ হবে, এখানে অনেক বিতর্ক আছে। এই যারা মধ্যস্থ তাদের কিন্তু উপকারও আছে। প্রথম যদি উপকারের কথা বলি তাহলে এখন তাদের অনেক বাংলাদেশের
তাই বলে কি তাহলে কি আপনি তাদের হাতে সাথে দেবো সব যে কত কষ্ট করে আপনি কষ্ট করে ফসল ফলালেন আর উনি গিয়ে আপনি পেঁয়াজ 15 টাকা কেজি উৎপাদন করে আর উনি বিক্রি করতেছে 50-60-40 টাকা কেজি। এটা তো হতে পারে, এটা কি হতে পারে? উনি আমার কাছ থেকে আমি উৎপাদন করে পেলাম না, টাকা পেলাম না, আমার 25 টাকা পাওয়ার কথা ছিল, 10 টাকা লস হলো, আর উনি 40 টাকা 50 টাকা বিক্রি করে 15 টাকা লাভ করে চলে যাচ্ছে পরিশ্রম ছাড়াই। তাহলে তো এটা হতে পারে, এটা কি মারা যায়? আমি সক্ষম বা মনে একটা লাভ করে লাগে লাভ হয়ে গেল। তাহলে এটা কোন পরিচয়টা? এক নম্বর উপায় হচ্ছে সমবায় সমিতি। এক নম্বর সমাধান আপনি পরীক্ষা নিয়ে আমাদের এই যে কৃষকরা মার খাওয়ার এক নম্বর প্রথম কারণই হচ্ছে কোনো সংগঠনের অভাব। এবং দেখেন বাংলাদেশে অনেক ধরনের রাজনৈতিক দল আছে, বহু পার্টি বিভিন্ন জায়গায় নামে নামে তৈরি হতে 3 দিন 2 দিন হয়েছে, কিন্তু দুঃখজনক ঘটনা আমি কৃষক দেখেন আপনি এখন যারা আমি কৃষক বলতেছি এখন তো উন্নত কৃষক, এখন উচ্চশিক্ষিত লোক দেখেন এটা এখানে কিন্তু আমি মনে পরিচয় কোনো একটা বিনম্রতা বোঝার কথা না। আমি দেখছিলাম 6-5 বছর ছিল, আমি এখন দেখছি উচ্চশিক্ষিত ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে তার বাগানে আমি ব্যবহার করতে কাজ করছি। তোমরা তো এরকম না আমি এখন কাজ করবো পাত্র লেবার নিয়ে কাজ করবো, তা এক ওয়ান ম্যান এভরিথিং ওয়ান ম্যান, বিশাল একটা দোকান ওই একজনই, ওরা 5-3 লোক নাই। কারণ কি তাদের যে বেতন ওটা দিতে পারবে না, কিন্তু তাদের সিস্টেমটা এভাবে ডেভেলপ করা আছে যে আপনি একাই সম্পূর্ণ। আপনার দোকানে মাল সাজাতে পারবেন, আপনি লোড করতে পারবেন, আনলোড করতে পারবেন, সব কিছু আপনি পারবেন ঠিক করে সিস্টেম ডেভেলপ করা। যার জন্য ওখানে ফসলও দেয় একটা বিশাল একটা ট্রাক্টর, ওরা একটা মানে রাখা হচ্ছে ক্যারি করার জন্য পেট্রোল গাড়ি দেওয়া হচ্ছে, পেট্রোল ট্রাক্টর ওর উপরে ওটা হান্ড্রেডটা তুলে দিচ্ছে, ওর উপরে ওটা সিট বেশ তুলে দিচ্ছে, ওর উপরে স্যালোয়েস উঠাই দিচ্ছে, সব কিছু আমি সুন্দর কেন সিস্টেম এমন না হাতে গায়ে সবতে লাগতে লাগে, সব লিফট সিস্টেম লিফটে সব ওটা মেশিন উঁচু করতেছে, ট্রাক্টর উঁচু করতেছে, নামাই দিচ্ছে, মডেলে যাচ্ছে, কাজ করছে, সবাই প্রযুক্তিতে অনেক আগে আছে তো, প্রযুক্তিতে বিশাল আগে আছে। যার থেকে প্রযুক্তিতে আগে আছে পৃথিবীকে তারা কন্ট্রোল করে। আপনি এখানে আমি কথা বলতেছি, ইচ্ছা করলে ওখান থেকে করতে পারবে, আমি এখানে কথা বলছি। আপনারা জানেন তো যে ইসরায়েলের মাঝখানে যে ওই ফিলিস্তিনে যে মানুষকে মারতে হবে জানেন তো, মোবাইল নাম্বার ট্র্যাক করে কোন নাম্বার কোন জায়গায় কোথায় আছে স্যাটেলাইটে, ওখান থেকে ওইভাবে ট্র্যাক করছে, কোন কিন্তু ওই জায়গায় যায় ওই একটা লোকে মারা গেছে, আর কারেন্ট মারা আবার কোন চিন্তা কোন যুগে বাস করতেছি, তাহলে তাদের প্রযুক্তিটা কোথায় নিয়ে গেছে তারা। তাহলে এই ধরনের প্রযুক্তি তারা উদ্ভাবন করছে, এখানে ওয়ান ম্যান ক্ষেত্রে একজন মানুষ যেটা বলতেছে যে আমাদের দেশে এই কৃষক সংগঠন নাই, যার জন্য কৃষকরা মার খাচ্ছে খাই যাচ্ছে। দেখেন আপনি একটা ন্যায্য কথা বলবেন, কোনো জায়গা আছে না আছে বলেন নাই, আর কোথায় কথা বলবেন, কার কাছে কথা বলবেন বলুন নাই তো নাই। আজকে যদি আমরা সংগঠন থাকতো, আমরা সংগঠন বলতে কোনো রাজনৈতিক সংগঠন বলছি না, ফলে একটা গ্রাম একটা গ্রাম, এই গ্রামে কে ফসল ফলান আপনারা, কে কোন ধরনের ফসল ফলেন, যদি একটা 10 জনের একটা সংগঠন থাকবে সব ফসল এই জায়গায় দেওয়া হবে বা তথ্য থাকবে আমার কাছে আমার মিষ্টি লাভ 100টা আছে, অমুকের 250 কেজি আছে, আজকে মার্কেটে 50 কেজি তুলবে, অমুক 20-30 লাভ পাঠাবে, অমুক ভাই তোমাকে পুরো দুধের 100 কেজি হিসাব থেকে প্রতিদিনে, এবং ওরা করে এক জায়গায় জমা করবো, যার যার কাছে থাকবে, কিন্তু ইনফরমেশনটা এক জায়গায় সেল হবে। এই সংগঠন ঠিক করবে যে দাম কত দামে আজকে বিক্রি হবে, আজকে সংগঠন ঠিক করবে যে সবার সাথে আলোচনা করে ওই গ্রামের যত কৃষক এবং সেখানে নির্বাচন করে সেখানে একজন সভাপতি হবে, সেক্রেটারি হবে, যেভাবে সংগঠন চলে এবং সেটা একটা অরাজনৈতিক সংগঠন, সেখানে সিদ্ধান্ত তারা আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমার ফসল উৎপাদন কীভাবে করা হয়েছে, তাতে আমার কত টাকা বিক্রি হওয়া উচিত। ফলে কোনো ধরনের 1/2 কেজি পোশাকের দাম করার মানে আপনি চিন্তা করেন আমার উৎপাদন করতে 8 টাকা, আপনি চিন্তা করেন বিক্রি করবো 12 টাকা বা 10 টাকা কেজি, ঠিক হয়ে গেল, আপনি সেটা বিক্রি করতে পারবেন। কে কিনবে কারণ আপনারা নিজেরাই মার্কেট অ্যানালাইজ করবেন, আমার খরচ কত করছে, মার্কেটে কত চলতেছে, সব খরচগুলো দাম নিতে হবে, তারপর এসব বিক্রি করতে পারবেন পুরো কৃষক। এবং আপনারা যদি এভাবে কিছু সংগঠন সিদ্ধান্ত নেয় আমরা এই দামে বিক্রি করবো না, ওটা যাবে থেকে যাবে না,
এই সিস্টেমে ম্যাক্সিমাম দেশ করে। কিন্তু বাংলাদেশ দুঃখজনক হলেও সত্য, আমাদের উপজেলায় সমবায় সমিতি আছে কিন্তু একটাও কাজ করে না। সবসময় রাজনৈতিক সমর্থন ব্যক্তিরা একটু এই সংগঠনগুলো করবার দেয় না, তাদের যে ব্যয় আছে সিন্ডিকেট এর জন্য তারা এই করতে দেয় না। আপনারা জানেন সারা বাংলার একটা কৃষক সংগঠন আছে, জানেন সারা বাংলার কৃষক সংগঠন নামই হচ্ছে সারা বাংলা কৃষক সংগঠন। এবং এটা কিন্তু বরিশাল মানে বরিশাল থেকে শুরু করে পর্যন্ত পিক সংগঠন। এবং এই সংগঠনটা আমি এই সংগঠনের সাথে কাজ করি, আমরা হেল্প করি। এই সংগঠনের বহু সদস্য এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া একটা প্রশিক্ষণ সবার মতো ছড়াই দেয় তারা বীজ উৎপাদন করে, তারা ভালো বীজ উৎপাদন করে নিজেদের মধ্যে বিক্রি করে, রেট ঠিক করে দেয়। তারপরে তারা ভালো ফসল উৎপাদন করে দাম ওখানে ঠিক করে দেয়, বড় বড় পাইকার বাজারের সাথে লিঙ্ক করে দেয় যে আমার এতগুলো কথা মানে লাল শাক, এত দাম মিষ্টি লাল, এত আমার কুমড়া, এত আমার ছোট কি কার কি আছে তথ্য থাকে। ওখান থেকে কোন কোন মার্কেটে পাইকারি মার্কেটে যাবে, কোথায় যাবে, কত দাম হবে, সব কিন্তু আমার কাছে এবং চমৎকার সিস্টেমে চলতেছে। অর্থাৎ কৃষক সংগঠন যদি লাভ, সংগঠন যদি লাভ থাকে আপনার জীবনে ন্যায্য মূল্য পাবেন না, সারা জীবন এইভাবে স্যার এটা তো তারা হ্যাঁ বলেন ওই যে তরুণদের এখনকার মনে করেন দেখেন যারা দোকান করে তাদের দোকান মালিক সমিতি আছে, তাই না? দোকান মালিক সমিতি আছে, যারা উৎপাদন করছে তাদের সংগঠন নেই। সংগঠন নাই বলতে আপনাদের বঞ্চিত হচ্ছে, যাই যারা একা একা দলবদ্ধতা একা একা দল, আপনাদের মধ্যে কোনো আমার নিজেদের মধ্যে কোনো একতা নাই। তার জন্য যেখানে দাম থাকছে ম্যাক্সিমাম কিছু পাবে একথা বললে ওই জায়গায় দুটো পলিটিক্যাল ফোর্স হিসাব করে না, আমি বলে দিলাম করতে হবে। নামই বিশেষ সংগঠন, নাম হলো বিশেষ সংগঠন। এটা না করা এটা যতদিন হবে না আপনি কৃষির ন্যায্য মূল্য পাবেন না। এখন পাইকারি ক্লিয়ার থাকবে, তারা তারা এক পর্যন্ত তাপসিয়া এক পর্যন্ত এই গাজীপুর শহরে এখন উত্তর দিকে যাবে। আর ওই যে ওখানে উৎপাদন করছে তার ওখান থেকে গাজীপুর শহরে নিয়ে আসে কি করবে, তাই না? এখন তারা এখান থেকে 25-30-35 কিলোমিটার দূরে একটা গ্রাম, ওই গ্রামের গ্রামের কত কিনে ওই গ্রামের মধ্যে খাবে, আর তারা সবাই উৎপাদন করছে। ফসল রপ্তানি যাবে শহরে আনবে, আলাদা কোথায় শহরে, শহরে আলাদা কোনো কথা শহরে কীভাবে নিয়ে যাবে? আপনি তো কান্ট্রি গেলেন যে আপনি ভাড়া করবেন, আপনি তো লস হয়ে যাবে। তখন আমি যে পাইকারি গ্রামে যা যা দাম পাই ওটাই আমার দাম। অল্প টাকা বিক্রি অল্প টাকায় পাইকারি নিয়ে নিচ্ছি, আপনার মনে করতে থাকলে অল্প দাম পাই ওটাই আমার দাম। এখন লস হলে মনে করতে নষ্ট হওয়ার লস থেকে বাঁচতে না। কিন্তু এইভাবে চলবে না, এটা সম্পূর্ণ দাম পাই যে যে অঞ্চলে আছে ওই যে অঞ্চল যে বাজার যে এখন তো বাংলাদেশে মোটামুটি সবই গ্রামীণ উন্নয়ন হয়েছে, সেখানে বিদ্যুৎ আছে, সেখানে আপনি মোবাইল আছে, ইন্টারনেট সব কিছু আছে। তাহলে সংগঠন করা যায়, কৃষক সংগঠন না করলে ন্যায্য মূল্য কখনোই পাবে না, এটা উত্তর কেউ দিতে পারবে না। কারণ কি আপনার কথা মতো টাকা লাগবে, এটা আপনি যে কমপ্লেন করবেন কার কাছে? ব্যবসায়ী সমিতি আছে, সেখানে ব্যবসাটা কমপ্লেন করে সরকারের কাছে ব্যবসা দেয়, জানা যায় যে আমার এই কিছু দাম থেকে সমস্যা হচ্ছে, দেখা যায় সেই বাণিজ্য মন্ত্রী বা শিল্প প্রতিষ্ঠা বা যাচ্ছে আপনি কিছু টাকা দেন, আপনি যাওয়ার টাকা নেই। কিন্তু আপনারা যদি সংগঠন করতে চান তাহলে কিন্তু তার সুযোগ থাকে, আর আপনার তথ্যটা সরকারের কাছে পৌঁছাতে যে আমরা এই জিনিস মার খাচ্ছি, আপনি এটা পাইতেছি না। এখন যদি বিক্রি তোমার কাছে আন্দোলন হয়, সার পাই না, কিছু পাই না, আন্দোলন করে পাই না, সারের ক্রাইসিস চলতেছে স্যার। কারণ এটা হচ্ছে একমাত্র সমস্যা হলো মৌলিকগুলো বিশেষ আমাদের আমরা সবসময় সব জায়গায় বলি যে আপনারা বিশেষ সংগঠন করে দেবো, সমবায় কিন্তু সংগঠন করবো, কমিউনিটি বেস করে দেবো, কমিউনিটি বেস 20 জন মিলে বা 20 জন বা 50 জন বসে করে একটা গ্রামে সবাই কিন্তু ভালো কৃষক, শৌখিন কৃষক কিন্তু 15 থেকে 20 জন এই 25 জন মিলে সংগঠন করে, 25 জন একটা সভাপতি সেক্রেটারি সদস্য, এই 25 জন মিলে চিন্তা করেন কোন ফসলের মতো দামের দাম উৎপাদন করা হবে। এই 25 জন মিলে যদি কৃষক বসে তার কৃষক গুরুত্ব দিতে আমরা একা একা দাম কোথায় দেবেন, কোথায় দেবেন দিবে বলে ভাই আপনি এগুলো আসতে করতে একসাথে আসেন, তাহলে সবাই চার প্রতিনিধি নিয়ে কথা বলবো। এখন আমি একটা প্রশ্ন করি, খুশি কথা রোববার
কাকে করতে হবে? আমি একজন অর্থাৎ আপনি আমার সাথে বলছি আপনার মোবাইল নাম্বার দিতে মনে করতে আমি আপনার টাকা দেবো তা তো হওয়ার কথা না। যদি একটু সংগঠন থাকতো তাকে সংগঠনটা ছিল না, সংগঠন বলা হবে যে আপনার কাছে আপনার টাকা এই বিষয়টা করতে হবে, তাহলে সেটা সহজ ছিল। এখন বিচ্ছিন্ন হওয়ার কি কাজ? এই জন্য আপনার যত বিচ্ছিন্ন হবে ততই বঞ্চিত হবে, যত একসাথে থাকবে তত লাভবান, বঞ্চিত হবে, তত লস হবে না। এই জন্য আমরা বলবো আপনারা যারা যে বিজনেস করেন, সেটা কৃষিকাজ করেন বা যে যেটাই করেন, সেই সংগঠনের সঙ্গে এবং আপনারা বিশেষ করে কৃষকেরা বিশেষ করে যারা কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত তারা সংগঠন গড়ে দেবেন। তাহলে আপনি ন্যায্য মূল্য পাবেন, আপনি সুযোগ সুবিধা পাবেন, আপনি সরকারের বিভিন্ন ধরনের জিনিস যেগুলো পাওয়া যায় সেটা আপনি জানেন না, সেটা পাবেন, আপনার পেতে সাহায্য করবেন। এবং অনেক সময় সরকার আমরা প্রতিনিধির কাছে কথা শুনতে চাই যে আপনার কী সমস্যা, কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে শুনি যখন আমরা একজন সংগঠনের বক্তব্য শোনা হয় দুজন বা তিনজনের বক্তব্য, আসল তথ্য চলে আসে এখানে এই সমস্যা সমাধান এককভাবে একজন কাছে সমাধান করা বুঝতে পারছেন? একজন এই জন্য কমিউনিটি বেস সমবায় করে আপনারা যারা যেখানে আছেন প্রতি 10 জন মিলে আমরা একসাথে করতে হবে। আপনি একটা গ্রামের 10 জন ভালো কিছু করে 10 জন গ্রাম যেই 10 জন আমরা এই 10 জন আমরা যা করবো সব একসাথে করবো, এক মধ্যে করবো, একভাবে বিক্রি করবো, একভাবে এবার তৈরি করে একটা মডেল তৈরি করবো। এবার আপনার সব দল তার যেটা বলবো যে পাটের ক্ষেত্রে যে পাটের সংরক্ষণের যে সমস্যা, প্রথমত পাটগুলো মানে পাট উৎপাদন করে পাটের জাগ দেওয়ার পানি অভাব, তাই না? তবে এখন যে নিপুণ ছড়ানো বেশি না, জানেন তো না? যারা জানেন না তাদের জন্য বলতেছি, পাট থেকে সরাসরি পাটের আঁশকে আলাদা করার জন্য কিন্তু আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট আমরা বিভিন্ন উদ্ভাবন করেছি এবং সেখান থেকে কাঠগুলো আলাদা করা যায়, পাটের আঁশ কিন্তু সরাসরি আলাদা করা হয়, সেখান থেকে পানি জাগ দেওয়া সরাসরি আঁশগুলো বের করা যায়। এরপরে হচ্ছে যে শুকানো, এখন আমরা কি ধরেন যদি বর্ষাকাল হয় তাহলে প্রবলেম, রোদে একটা প্রবলেম, সেই ক্ষেত্রে এখন সামগ্রিকভাবে কৃষি পণ্য শুকানোটা বড় চ্যালেঞ্জ, কারণ সবসময় আবহাওয়াটা একটা বলতে থাকে না। সেই ক্ষেত্রে আমরা সোলার প্ল্যান্ট, সোলার সূর্যের আলোতে যদি সোলার প্ল্যান্ট, সোলার প্যানেল করে যদি আপনার বড় প্যানেল করে ডায়েট তৈরি করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু সেই ডায়েটে আমরা সারা বছর ধরে বৃষ্টি হোক, ঝড়, বৃষ্টি, আলো থাকুক বা না থাকুক, আমরা সূর্যের আলোকে ব্যবহার করতে কিন্তু আমরা যে কোনো ফসল কিছু দেখি, সে পাট হোক, পাটের বা ধান হোক, গম হোক, ভুট্টা হোক, কোথায় হোক, এখন বলা সোলার প্যানেল, একটা সোলার প্যানেল তৈরি করে একটা বড় ধরনের টানে তৈরি করা যায়, এর জন্য খুব বেশি খরচ হবে। অর্থাৎ ইনিশিয়ালি 20 থেকে 50 টাকা দেওয়া সম্ভব এবং এটা 8 থেকে 10 বছর ব্যবহার করা হবে। এছাড়াও এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু এখন সরকারের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে দেওয়া হবে, যেমন কি বিএডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন দপ্তরের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, এগুলো আমাদের পাট গবেষণা ইনস্টিটিউট, তার পাট উন্নয়ন দপ্তরের সাথে সব প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু যারা কৃষি যন্ত্রপাতি সম্পর্কে জানতে চান বা কিনতে চান বা কৃষি যন্ত্রপাতি সম্পর্কে মানে কেনা প্রয়োজন, বানানোর জন্য দরকার অথবা ট্রেনিং দরকার, তারা সরাসরি কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি বিভাগ, ফার্ম মেশিনারি ডিভিশন, ঠিক আছে, এই বিভাগের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, যারা কৃষি যন্ত্রপাতি লোকাল মানে আমাদের নিজেদের তৈরি যন্ত্রপাতি সম্পর্কে যারা কিনতে চান, পেতে চান বা জানতে চান, তারা সরাসরি কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি বিভাগে যোগাযোগ করবেন। আমি পরে ওয়েবসাইট এবং নামটা লিখে দেব। এটা গেল। এরপরে আসলে তোমার হচ্ছে পাটের সংরক্ষণ করলাম, পাটের বিজনেস। এখন বিক্রির বিষয়টা তো ইন্টারন্যাশনাল মার্কেট, তাই না? এটা তো আমাদের কারো হাত নাই, সরকারের পলিসি এবং অন্যান্য আন্তর্জাতিক বাজার তার উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে আমার পাটের কিন্তু অন্যান্য ব্যবহার আছে, আমার পাটে ভালো জাত আছে, যে জাতে পাটের পাতা পাটকে চা হিসেবে ব্যবহার করা হচ্ছে, পাটের পাতা শুকিয়ে পাউডার করা হচ্ছে, পাটের পাতা শুকিয়ে তো খায়, হ্যাঁ শুকানোর পর ওটা আবার ভাজি করে খায়। হ্যাঁ, পাটের পাতা শুকিয়ে ভাজি খায় এবং পাটের পাতার যে পাউডারটা
এই পাউডারটা ড্রিঙ্কস হিসেবে ব্যবহার হয়, জুস হিসেবে খায়, ড্রিঙ্কস। কারণ আমরা নর্মাল পাট কেন খাই, পাটের পাতা কেন খাই? তিতা লাগে। হ্যাঁ, এটা জানতাম না। পাটের পাতা খাওয়ার উদ্দেশ্য জানেন? এই যে আমরা খাই না, পাটের পাতা খুব তিতা লাগে, কিন্তু খাই না, কারণ পাটের পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। পাটের পাতায় এই অ্যান্টিঅক্সিডেন্ট কাজে ব্যবহার হয়। পাটের পাতার এই অ্যান্টিঅক্সিডেন্ট সেই কাজে ব্যবহার হয় যেসব খাবার আমাদের শরীরে গিয়ে হজম হয় না, একটা যেসব খাবার খাওয়ার পরে কেমিক্যালগুলো শরীরের মধ্যে জমা থাকে, এই কেমিক্যালগুলো জমা থাকার পরে এক সময় লিভার সিরোসিস হয়, এক সময় লিভার ক্যান্সার হয়, হার্টের ডিজিজ হয়, হার্টের মানে হার্ট মানে ফেল করে, হার্ট অ্যাটাক করে, তারপর হচ্ছে আমাদের হার্ট মানে ব্লাড প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস হয়। এগুলোতে এই পাটের পাট জাতীয় খাবার, যে খাবারগুলো খেলে তিতা বেশি লাগে, এখানে তিতা লাগা মানে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই ধরনের টক্সিক কেমিক্যালস বিষাক্ত রাসায়নিক দ্রব্যকে নষ্ট করে। বুঝে গেছে? যত বেশি পাটের পাতা, করলা, ধুন্দ, তারপরে আপনার হচ্ছে ঝিঙ্গা খাবেন, তত শরীর রক্ত পরিষ্কার হবে এবং আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, প্রেশার, খাওয়া-দাওয়া করুন। তারপর বলছে যে লিভার সিরোসিস, ক্যান্সার, জন্ডিস, এই সব এই ধরনের রোগ থেকে দূরে থাকে। এই জন্য দেখেন মানুষের বয়স যখন 40 পার হয়ে যায় তখন মানুষ এইসব খাবার বেশি খায়, তখন কিন্তু মাছ মাংস বাদ চলে যায়, তখন বলে যে আমরা মাছ মাংস মানে তেল আছে কিছু, তেলের মধ্যে চর্বি আছে, চর্বি খাই না, তখন আমরা বাদ দিয়ে ওইসব খাবার খাই। তাই যদি না আমাদের দেখেন ঝিঙ্গার দাম 80 টাকা, কেউ কিনে খাইছে 50 টাকা ছিল। তারপরে আপনার হচ্ছে দ্বন্দ্ব, এটা তো আমরা খাই না, গ্রামে তো খাই, গ্রামের লোক 100 টাকা খাইছিল, শহর লোক পৌঁছে আসে, এখন শহর সবচেয়ে দামি খাবার হচ্ছে দ্বন্দ্ব, ঝিঙ্গা সবচেয়ে দামি খাবার, এবং সব সময় দাম 200 থেকে 80 টাকা। আলুর দাম দেখেন, আলুর দাম কত? 20 টাকা। 20 টাকা। আমরা ওইসব ফসলের দাম 80 টাকা নিতে পারবো, 70 টাকা নিতে পারবো। অর্থাৎ কোথায় আলু আমরা কোথায় দিচ্ছি? আলু আমাদের জনপ্রিয় একটা সবজি, তাই না? আলু তারা তো প্রতিদিন খাবার মধ্যে দেয়, তো সেই খাবারের দাম 20 টাকা কেজি, আর ওইসব খাবার যেগুলো আমরা খাই না, পছন্দ করি না, সেগুলো 80 টাকা কেজি। চাহিদা নেই, এবং ওখানে চাহিদা অনেক বেশি, এবং প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি হয়। তাদের ঝিঙ্গা, ঝুঙ্গ এগুলো এত পরিমাণ বিদেশে, প্রচুর পরিমাণ। আচ্ছা, প্রসেসিং এর জন্য যেটা হলো, আমরা যদি বিদেশে রপ্তানি চিন্তা করি তাহলে এখানে অনেকগুলো কন্ডিশন আছে, অনেকগুলো শর্ত আছে, লাইসেন্স লাগবে। যেমন লাইসেন্স লাগে, যেমন বিদেশে রপ্তানি করতে গেলে প্রায় 70 থেকে 18টা ডিপার্টমেন্টে যাওয়া হয়, 18টা বিভাগে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আরো কি আছে, এইসব ফসল আপনি কিভাবে উৎপাদন করেন, পেলেন Organic ভাবে উৎপাদন কেমিক্যাল দেন কিনা, অর্গানিক ভাবে উৎপাদন। কীটনাশক কি ধরনের কীটনাশক ব্যবহার করেন, কতবার ব্যবহার করেন, সেই কীটনাশক বেশি মাত্রায় ব্যবহার করেন কিনা, এই সব তথ্য থাকা। তারপরে হচ্ছে এর গুণগত মান ঠিক আছে কিনা, সেটা অ্যানালাইসিস লাগবে, যে ভিটামিন কতটুকু আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কতটুকু আছে, ঠিক আছে, এই তথ্য সব তথ্য লাগবে। হ্যাঁ, তাহলে রপ্তানি করতে গেলে রপ্তানি করার জন্য যে শর্ত আছে শর্তগুলো পূরণ করা হবে। সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা মতো মন চাইলেও আপনার একটা ফসলে 20 স্প্রে করবেন, তা করবেন। আপনার স্প্রে ওখানে নির্ধারিত যে করবে 3 বার বা 5 বার বলা আছে, 3 বার থেকে 7 বারই করবেন, এবং যে পরিমাণ ডোজ বলা আছে ওই ডোজে দিতে হবে, ওই ডোজে বেশি দিতে পারবেন। আর ওই ডোজে যদি বেশি দেন তাহলে ওই কেমিক্যালটা ওই ফসলের মধ্যে দিতে হবে, এবং ওই ফসলটা থেকে যাওয়ার ফলে ওটা যখন মানুষ কিনে খাবে তখন ওই টক্সিক বিষাক্ত যে রাসায়নিক দ্রব্য শরীরের মধ্যে চলে যাবে, এবং এই রাসায়নিক দ্রব্য যখন শরীরের মধ্যে চলে যাবে তখন এটা শরীর থেকে আর বের হবে না, জমা হয়ে যাবে। জমা থাকতে থাকতে একসময় একটা হ্যাভি মেটাল হয়ে যাবে। হ্যাভি মেটাল মানে ভারী ধাতব পদার্থ, যেমন লোহা, সীসা, এগুলো কিন্তু শরীরের মধ্যে কিন্তু কখনো বের হবে না, এবং এগুলি কিন্তু আমাদের লিভারকে ছিদ্র করে দেবে। আমরা বলি না লিভার সিরোসিস, লিভার সিরোসিস মানে কি? লিভার টুকরা করে দেওয়া। মানে এইসব কেমিক্যালগুলো যা বড় বড় নিকেল, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যাডমিয়াম এগুলো শরীরের মধ্যে তৈরি হয়, এবং আমাদের লিভারটাকে ছিদ্র করে দেয়। যখন লিভার ছিদ্র করে তখন ডাক্তার কিছু বলা থাকে, লিভার ছিদ্র করে ডাক্তার ক্ষমতা নেই, এখন আপনি ব্যান্ডেজ করা যায় না, লিভার ব্যান্ডেজ করতে হবে, সেক্ষেত্রে তখন ভালো দিতে পারবে। তাহলে আমরা এখন যে সবজিগুলো খাচ্ছি
বাজারে যেতে পারে। এটা আমাদের ক্ষতি। হ্যাঁ অবশ্যই। কারণ রিসার্চ নাই, এগুলো মাত্র একইভাবে ব্যবহার করতে হবে, এগুলোর কোনো সলিউশন নাই। এটা তো প্রচুর আমরা পরিমাণে প্রতিবাসে যাচ্ছি না, যে যার যার মতো ব্যবহার করতেছে এবং আমাদের কোনোগুলো এভাবে চাইলেও আমরা জি রাইট, ঠিক বলছেন এটা। এখন শোনেন, আমাদের একটা গাইডলাইন তৈরি করা আছে। আমি আপনাদের ওয়েবসাইট লাস্টে শেয়ার করে দেবো, আমি তো বলে না যাই। আমি একটা ওয়েবসাইট দেবো, ওয়েবসাইটের মধ্যে বলা আছে যে বেগুনে কতবার স্প্রে করা যাবে এবং কোন পেস্টিসাইড স্প্রে করা যাবে, স্প্রে করার পর কতক্ষণ পদ্ধতি তোলা যাবে। তার আগে কতদিন পরে এটা খাওয়া যাবে? স্যার একটা স্প্রে করলাম, হ্যাঁ কীটনাশক ব্যবহার করলাম একটা সবজিতে, এটা কতদিন পরে বাজারজাত করা যাবে বা কতদিন পরে এটা দিতে পারবো? এই সবটা তথ্য পাইছে তারপরে যেমন ধরেন সিম, বেগুন, তারপর করলা, বিশেষ করে করলা, সিম খুবই সেন্সিটিভ, কারণ এখানে কোনো স্প্রে করা হয় না, এই কেমিক্যালটা ভিতরে থেকে যাবে। এই সিম, করলা, তারপর ফুলকপি, বাঁধাকপি, এগুলোতে এগুলোতে স্প্রে করার পর মিনিমাম 7 দিন আগে বলা যাবে, 5 থেকে 7 দিন স্প্রে করে 5 থেকে 7 দিনের আগে উঠান পুরো যদি বাজারে বিক্রি করে রাখেন, এই কেমিক্যাল স্প্রে করতে কেমিক্যাল দিতে হবে এবং এই কেমিক্যালটা মাত্রা অতিরিক্ত শরীরে মধ্যে হয়, যেটা সরাসরি ক্যান্সার তৈরির একটা উপাদান, সরাসরি ক্যান্সার তৈরি। আপনি তো বুঝতেছেন যে বাংলাদেশের মানুষের কি পরিমাণ ক্যান্সার আক্রান্ত বাড়ছে দিন দিন বাড়ছে। বলেন আচ্ছা, নরমালি আমরা সবজি সবই আমাদের যে ডিলার আছে যারা কেমিক্যাল পেস্টিসাইড যারা বিক্রি করে তাদের তাদের সাথে আলোচনা করে দিতে করা হয়, তাই না? এবং যেগুলো করা হয় যেমন বিভিন্ন কোম্পানি আছে, বায়ার কসাইড, তারপর সিনজেন্টা, এগুলো তো ভালো কোম্পানি, কিন্তু এছাড়াও অজানা কোম্পানি, নাম তো কোম্পানি। এবং দেখা যাচ্ছে একজন কৃষক বা যারা একটা উৎপাদন সাথে যুক্ত, সে কি করে 3-4-5টা মাটিতে ককটেল বের করে স্প্রে করে। সিনজেন্টারও নিয়ে এসেছে, বায়ার নিয়ে এসেছে, তারপর আরো অনেক কোম্পানি আছে। এই 2-3টা কেমিক্যাল একসাথে ককটেল করে পাঁচটা সিনজেন্টার মাটিতে কাকা আবার বায়ার, তারপরে দিন মনে করেন হয়তো আরেকটা কোম্পানি কেমিক্যাল ব্যবহার করছে। কেন স্প্রে করতেছে? যাতে তার ফসলের রোগ পোকামাকড় যেন না হয়। আর একটা কারণে করা হয় রোগটা ভালো উৎপাদনে বড় করার জন্য, সাইজটা বড় করার জন্য করা হচ্ছে, কিন্তু মূল ক্ষতিটা তো হচ্ছে ক্যাপিটালটা ওই ফসলের মধ্যে থেকে যাচ্ছে। আপনি তো লক্ষ্য করতেছেন না। আমার একটা প্রশ্ন, স্যার আমরা জানি না একজনে সবজি বাজার থেকে বাজারে নিয়ে আসলো, উনি কি স্প্রে ব্যবহার করছে বা কী করছে আমরা কিন্তু জানি না। হ্যাঁ, এটা সরাসরি উনি 7 দিন পরে মানে না এর আগে নিয়ে আসে বাজারে, এখন আমরা এটা কিনে আনলাম, কিনে আনার পরে আমি তো জানি না সে কীটনাশক ব্যবহার করছে। এখন এটা থেকে বাঁচার জন্য বা এটা দূষণ মুক্ত করার জন্য আমি কীভাবে এটা ব্যবহার করবো? তো যাই হোক, এটা বলছে যে 3-4-5 পরিস্থিতিতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা কিন্তু বলা যাবে না। এটা প্রমাণে অন্যায় এবং অপরাধ, এটা অন্যায় এবং অপরাধ, বড় ধরনের ক্রাইম এবং বড় ধরনের চিটিং করা। এখন দেখেন আমাদের বাজারে কিন্তু দেখেন যার কাছে কিনি বলি ভাই আপনি করতে নিয়ে এসেছেন, অত বলে ভাই কাজ করতে নিয়ে এসেছেন, এর বেশি কিন্তু সে জানে, তাকে জানে বলে যদি বলে ভাই ভাই জানেন কবে স্প্রে করতে ভাই ভাই তার বদল থেকে বা কাপড় চোলা থেকে এরকম কিন্তু তথ্য পাঠিয়ে দিল তো, তাহলে আপনি তো ভাই আপনাকে যদি কিনে খেতে হবে নাকি আপনার টাকা উপায় আছে, কিন্তু আপনি কিনে খেতে হবে। আপনি মনে করলেন স্প্রে করে করোনা আমি দামটা বেশি পাইলাম, ওটা তো আপনারই আত্মহত্যা করে তার মানে আপনি আমার নিজে আত্মহত্যা মানে পাইলাম বন্ধু। অর্থাৎ আমরা অজান্তেই আমি আরেক তোমার নিজের আত্মীয় আমার নিজের বলছি আমি অজান্তে। অর্থাৎ অনুরোধ থাকবে সবাই যেগুলা ফসলের কীটনাশক ব্যবহার করে তার নিজস্ব যে প্রেসক্রিপশন যেটা বলা আছে প্রেসক্রিপশনটা ফলো করবে, আর বাইরে কাজ কথা শুনে প্ররোচিত হয়ে এই অনলাইন এটা দীপাবলি বন্ধ হচ্ছে, একটা আমাদের রপ্তানি মার্কেট করে লক্ষ্য হচ্ছে। আপনি এখানে কথা বলবেন না বিদেশে ইন্ডিয়া পাঠাবো, বিদেশে রপ্তানি বন্ধ হয়েছে এইসব কারণে। এগুলো বিভিন্নভাবে বিএসএফ মানে তার টেস্ট করছে, টেস্ট করার পর যদি মাত্রা অতিরিক্ত কেমিক্যাল তখন ওইটা আমি একটা উদাহরণ দিই।
জুলাই আগস্ট মাসে আমার সাথে জয় দুই রপ্তানিকার কাজ করি আমরা একসাথে কাজ করি। এই যে বাড়ি হচ্ছে আপনার বাংলা ঢাকায় নতুন থেকে আমরা প্রায় ওখান থেকে আনারস লেবু হ্যাঁ এরকম একটু দিলে তো ভালো হবে প্রায় 2-3 মাস পর এক কাপড় করে লেবু যায় দুবাই যে ভদ্রলোক উনি নিজেও একটু ভালো একজন মানে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে আপনার সিলেটের সাধারণ বিশ্ববিদ্যালয়ে লেখা উচ্চশিক্ষিত হচ্ছে ভালো হতে হবে আমার সাথে কনসাল্ট করে তো দেখা গিয়েছে অবস্থা কি দেখা দেখেন লেবু প্রথমবার ভালো গেল পরের মাসে তার আমরা করতে লেবু খাই কিন্তু ছিল না অপরিচিত জায়গায় ম্যাক্সিমাম লেবু হতো অপরিচিত অর্থাৎ একটা ভালো পারবে না ব্যাচে হবে না ব্যাচে হতে না বেশি টাকা কমে এখন কোনটা কি হয়ে থাকে অপরিপক্ত যে কোনো ফল সেটা থেকে সংরক্ষণ সময় সব নষ্ট হয়ে যাবে যদি বলতে আর তাই এটা করতে হয় না তার বীজ দাও ভাব কাছে দেওয়া কিছুই হয় তার লেবুর যে জুস যে রসটা যতটুকু হওয়ার রসটা এবং এটা থেকে উপায় কি এটা বোঝার উপায় কি বোঝার উপায় একটা লেবু করতে হয়েছিল না বোঝার উপায় এটা একটু দরকার ছিল মানে একটা লেবু ম্যাচিউর হয়েছে না ম্যাচিউর কোন ব্যাংকে হয়েছে বোঝার উপায় কি বলতে পারবেন অর্থাৎ গা যদি যত বেশি স্মোক হবে গা যত উজ্জ্বল হবে তত ওটা পরিপুষ্ট আমরা বান্ধব মসৃণ আর যত অমসৃণ হবে তত অপরিপুষ্ট মানে শরীরটা সেই ক্রিয়া থেকে আজকেটা বলে মানে একটু মানে অভিজ্ঞতা সাইডবা উজ্জ্বল উজ্জ্বলতা জি স্যার। তেল দিলে ভাব স্কিম হয়ে যাবে একদম হ্যাঁ একদম সমান হবে তেল দিলে হবে উজ্জ্বল হবে এবং এটা থেকে বোঝা যাবে এটা এই লেবুটা মানে ম্যাচিউর আর আরেকটা বিষয় হলো যে টপ জাতীয় ফল যদি অপরিপুষ্ট অবস্থায় গাছ থেকে তুলে এটা কমলা হোক জামরা হোক লেবু হোক মালটা হোক হ্যাঁ তারপর আখি আছে আনারস যে কোনো সম্পদ যদি অপরিপক্ত গাছ থেকে তুলে ওইটা জীবন অপরিপক্ত ওই অবস্থায় থাকে এবং যেহেতু পোক্ত হবে পোক্ত নয় একটা পরিপুষ্ট নয় বা ম্যাচিউর নয় এই জন্য দ্রুতটা শুকাতে থাকে শুকিয়ে আস্তে আস্তে বসতে থাকে মানে স্যার এটা ইয়া হয়ে যাবে মানে কি বলছে যেটা আমরা দ্রুত নষ্ট হবে। মানে খুব তাড়াতাড়ি এটা চুপসে মানে ইয়া হয়ে যাবে যত শুকায় যাবে গাছ হয়ে যাবে হ্যাঁ কুচকায় যাবে শুকায় যাবে। দ্রুত কুচকায় যাবে রস পরিপুষ্ট রস কখনোই পাওয়া যাবে না এটা আদার দরকার পুষ্টির উপাদান সব করতে হবে এই জন্য মনে রাখবেন যে টক জাতীয় যত ধরনের মশলা ফল সবগুলো এগুলো পরিপক্ত অবস্থা ছাড়া গাছ থেকে তুললে কখনোই আর পরিপক্ত হবে না কিন্তু যেটা টক জাতীয় মশলা সেগুলো যদি পরিপুষ্ট অবস্থা থেকে গাছ থেকে তোলে তাহলে কিন্তু এটা 4-5 দিন ধরে খাওয়া 4-5 দিন রেখে খাওয়া যাবে এবং এটা আস্তে আস্তে পাকবে আর ওটা পাকবেও না বা পচবে এবং শুকাবে আমাদের বাংলাদেশে তো আমরা কৃষি কাজটা বেশি হয় তো এক্সপোর্টের যে অনেক ঝামেলা বিশেষ করে যখন সবজিটা তো আমরা বেশি থাকে না একসাথে তো আমরা তো জাহাজে যেহেতু পাঠাতে পারি যদি প্লেনে থাকে তো অনেক ধরনের সমস্যা হয় বা প্লেনে কাজ করে তাহলে সমস্যা হয় যায় এই জায়গায় কীভাবে হ্যাঁ ঠিক আছে তো তার আগে আমরা বলতে চাচ্ছি যে এই যে আমরা রপ্তানি পাখি গেলে আপনি সময় বললাম না খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় কাজ করবে যদি আপনার 10 বা 20 জন কৃষক যদি সংগঠন করেন সবাই কিন্তু একটা পদ্ধতি বের করবে তাই না যে আমরা এখানে যে ফসলগুলো ফল ফলাইছি আমরা এগুলা নিরাপদ এগুলা কে করবে নিরাপদ ফর এক্সাম্পল আমরা কেমিক্যাল পেস্টিসাইড যতগুলো মেনে দেওয়ার কথা সেটা মেনে দিচ্ছি আমরা জৈব সার ব্যবহার করছি অর্গানিক ফার্টিলাইজার অর্গানিক ফার্টিলাইজার আমরা ঘরে তুলি পারি কিনা বলে কেঁচো সার তৈরি করতেছি না এছাড়া আমরা বিভিন্ন ধরনের আমরা খাবারের যে উচ্ছিষ্ট অংশ থাকে এগুলো তো জৈব সার এগুলো তো ব্যাগ থেকে রাখা দিতে হবে একসময় যেগুলোই ব্যবহার করতে তাহলে জৈব সার ব্যবহার করে এই যে সময় যদি সমিতি বা কমিউনিটি বেস যদি সমিতি গঠন করা যায় এবং আপনারা যদি গঠন করে যদি ফসল উৎপাদন করেন তাহলে এই ফসলটা নিরাপদ হবে এবং এই ফসলটা তখন এক্সপোর্টের জন্য প্রস্তুত হবে এবং এটা এক্সপোর্টের জন্য যথেষ্ট এখন আমরা যেটা বলতে চাইলাম যে ওই যে অপরিপক্ত লেবুর উপায় কি হবে মানে পরবর্তী রেজাল্ট বাদাম নষ্ট হয়ে গেল বাদাম নষ্ট একটা বাদাম নষ্ট হয়েছে 2 নম্বর তাহলে ওখানে কোনো কথা যদি শোনা যাবে
বাংলাদেশে এমন না মন চাইলো আমি ফেলাই দিলাম ফেলাই দিলাম লাভ লিখতে ফেলাই দিলাম দুবাইয়ে কোনো জিনিস রাস্তায় ফেলানো যায় না, কোনো জিনিস ডাস্টবিনে ফেলানো যায় না, অপরে কথা একটা আম পচে গেছে মন চাইলো ডাস্টবিনে ফেলাই দিলাম, ডাম্পিং করতে পারবে না। ডাম্পিং করতে গেলে প্রতি কেজির জন্য আমাকে বলতো প্রতি কেজিতে তাকে 1200 টাকা দই করা যেতে। তার মানে হলো সে যা নিয়ে গেছে তাকে প্রায় 30 থেকে 25 টাকা জমা দিতে হবে। কথা জিনিসগুলো ফেলানো জিনিসগুলো ফেলানোর জন্য 25 টাকা জমা দিতে হবে। আপনি এমন চাইলে আপনি ফেলাই দিলাম, ঠিক আছে পচে গেছে আমি এটা বিক্রি করতে পারলাম না, ফেলাই দিলাম। নো, ফেলাতে গেলে টাকা ফেলাই দিলাম, অথবা আপনার জন্য ব্যাগ করে নিয়ে যাবেন। আবার জাহাজে ভাড়া দিয়ে আপনি সেটা দিলেন, তাহলে কোনো দিন ভাই তারপরে আমাদের যে রপ্তানি করতে গেলে আইন কানুন মেনে করতে হবে। এখন কথা হলো যে সবজি যদি রপ্তানি করতে যায় মিনিস্টার বললেন যে সংরক্ষণ সময় মাত্র 5 দিন আছে, রাইট, এটাকে সংরক্ষণ সময় বৃদ্ধি করা সম্ভব কীভাবে? যদি আমরা সংরক্ষণ ক্ষেত্রে এটা প্রোটোকলটা মেনে পদ্ধতি প্রক্রিয়া করতে কি প্রক্রিয়া করতে প্রথম কাজ হচ্ছে যদি আপনি এবং যারা রপ্তানি করবে তারা উন্নত কৃষক, তারা প্রোগ্রেসিভ ফার্মার। আর অন্য মনে করেন আপনি এখন ওনারা আরেক ওনাদের সাথে আপনার ডিফারেন্স অনেক। প্রোগ্রেসিভ যে ফার্মার সে একটা আধুনিক কৃষি এবং রপ্তানি চিন্তা ভাবনা করে কিন্তু জমি তৈরি করবে এবং তখন তার সঙ্গে একটা যুক্ত থাকবে। এই যে বলছে সমবায় সমিতি যারা রপ্তানি করে তারা কিন্তু তখন এই সমবায় সমিতির সাথে যে এগ্রিমেন্ট যে আমার আগামী বছর আমি ধরেন 100 কেজি প্রচুর গতি নেব, 500 কেজি করলা নেব, 500 কেজি পটল নেব, যা যা নেব আমি কিন্তু আপনার সাথে যুক্ত হবো কোন রেটে নেব আগে যুক্ত। আমি যদি যুক্তি না করতে লাগে আপনি যদি নিরাপদ তৈরি করেন আমার জন্য রিস্ক নেবেন না, নিরাপদ তৈরি করতে খরচ বেশি আছে, তার সব ফসলের গুণগত মান 1 টাকা লাগবে, পরিপুষ্টতা 1 থাকতে হবে, সব কিছু মেনটেন করবে। তাহলে সেই ক্ষেত্রে প্রোটোকল মেনটেন করবে। প্রোটোকলটা কি? প্রোটোকল হচ্ছে প্রথম ফলাবো, ফলানোর পরে আমার এগুলো প্রসেসিং করার জন্য আমার নির্দিষ্ট জায়গা লাগে, যেটাকে আমরা বলি প্যাক হাউস। কি বলি? প্যাক হাউস। এখানে প্যাকিং করা হয়, এখানে ওয়াশিং, ক্লিনিং, সর্টিং, গ্রেডিং, প্যাকেজিং সব কিছু একসাথে। তাহলে প্রথম যে কাজটা হয় সেটা হলো ওয়াশিং। ওয়াশিং বা স্যানিটাইজেশন, আমরা বলি স্যানিটাইজেশন। এবং কেন ওয়াশিং হয়? আমি বলছি মাঠে যখন ফসল থাকে তার তাপমাত্রা অনেক বেশি থাকে। এখন এই রুমের মধ্যে আমরা বসে আছি, তাপমাত্রা টেম্পারেচার কত? তাপমাত্রা কত ধরেন 25 থেকে 30 ডিগ্রি, তাই না? কিন্তু আপনি বাইরে তাপমাত্রা 25 মতো আছে না, বেশি আছে। যে ফসলের মাঠের তাপমাত্রা আরো বেশি। দেখুন এখানে যদি 25 হয় এখানে 32 বা 30 প্লাস। এই 30 ডিগ্রি সেন্টিগ্রেডের যে আপনি বাস করে মাঠ থেকে তুলে নিয়ে আসে আনার সাথে যতই সময় যাবে তত তার এনার্জি নষ্ট হবে। কি হবে? এনার্জি নষ্ট হবে। যতই সময় যাবে তার রেস্পিরেশন লাগবে। যারা বিজ্ঞান পড়া লাগে যে রেস্পিরেশন করছে না শ্বসন। শ্বসন মানে কি? ভিতর থেকে কি হয়? গ্যাস বের হয়, পানিটা কেন বের হয়? তাপমাত্রা পার্থক্য। ওখানে তাপমাত্রা এখানে 25 আর ওখানে 32। এই 7 ডিগ্রি পার্থক্যের জন্য কি হবে? ভিতর থেকে একটা গ্যাস বের হয়, পানিটা বের হয়। গ্যাস পানিটা বের হওয়ার সাথে পানির সাথে বিভিন্ন খনিজ উপাদান ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো টেম্পারেচার কম থেকে শুরু করবো, এগুলো কমবে এবং ভিটামিনটা নষ্ট হবে। আর তার আগে কোনো নষ্ট হবে ভিটামিন, এটা গুণগত মান ঠিক থাকে। গুণগত মান ঠিক থাকে। তাহলে গুণগত মান ঠিক থাকার জন্য কি হয়? উন্নত দেশ কি করে জানেন? যেখানে মাঠ থাকে মাঠের পাশে প্রসেসিংয়ের জায়গা থাকে, সেখানে মাঠের প্রসেসিংয়ের জায়গা অথবা ট্রাকে করে দ্রুত করে সে যেখানে প্রসেসিং করবে প্রসেসিংয়ের যে সেন্টার সেই সেন্টারে নিয়ে যাবে। মানে এটা একটা প্রসেসিং সেন্টার, এটা একটা টেবিল, এখানে একটা ট্যাগের মধ্যে ট্যাগে প্যানেল করে ঠান্ডা হবে, যা পাঁচ থেকে আমরা থাকবো 20 ডিগ্রি নিচে, মানে আইন তো হবে বাইরে ঘুরবে। যেমন